শুধুমাত্র একটি মাত্র নদী মিশরের পুরো হিস্ট্রি, জিওগ্রাফি সব কিছুই বদলে দিয়েছে। তেমনি আমাদের দেশে ভারতবর্ষে উত্তর পশ্চিম বরাবর অবস্থিত হিমালয় পর্বতমালা বা হিমালয় পর্বতশ্রেণী ভারতের জিওগ্রাফি, হিস্ট্রি বা ভারতের কপাল কিভাবে বদলে দিয়েছে। প্রথমে দেখে নিই হিমালয় পর্বতশ্রেণী ভারতে প্রাচীরের মতো অবস্থান থেকে সেই আক্রমণ অনেকটাই কমিয়েছে। আপনারা জানেন যে ভারতবর্ষে প্রাচীনকাল থেকেই বাইরের দেশ থেকে বহু প্রজাতির লোক এসে শাসনভার করেছে। লাস্ট ব্রিটিশ শাসন করেছে, তার আগে অনেক শাসন ব্যবস্থা ছিল, মুঘল থেকে শুরু করে অনেক শাসন ব্যবস্থা ছিল, বাইরের থেকে সুলতানি শাসন ব্যবস্থা ছিল। তারা বেশিরভাগই কি জলপথের মাধ্যমে এসেছে, আর কিছু যারা এসছে তারা এসছে এই হিন্দুকুশ পর্বতের মধ্যে দিয়ে এসছে কিছু প্রজাতির লোক। আর যদি ধরুন এইদিকে হিমালয় না থাকতো, সমতল জায়গা থাকতো এই আশেপাশে ভারতের বেশিরভাগ জায়গার মতো, তাহলে হয়তো চায়না থেকে, মঙ্গোলিয়া থেকে প্রচুর পরিমাণে লোকজন এসে ভারতে শাসন ব্যবস্থা ধরে রাখতো। অর্থাৎ অ্যাকচুয়ালি হিমালয় পর্বতমালা আমাদের উত্তর পশ্চিমের দিক থেকে আগত যে বহিঃশত্রু তাদের হাত থেকে কিন্তু ভারতকে অনেক আগে থেকেই রক্ষা করে চলেছে এবং এখনও চলছে। এটা হলো 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ, ভারতবর্ষের যে বেশিরভাগ বড় বড় নদীগুলি রয়েছে, গঙ্গা নদী, যমুনা নদী, সিন্ধু কিছু অংশ, মানে সিন্ধুর 5টি উপনদী, ব্রহ্মপুত্র নদী, তিস্তা, তোসরা, আরও প্রচুর উপনদী রয়েছে যেগুলি হিমালয়ের অংশ থেকে সৃষ্টি হয়েছে। যদি হিমালয় না থাকতো তাহলে এই নদীগুলি তৈরি হতে পারতো না। নদীগুলি তৈরি না হলে ভারতের যে বৃহৎ সমভূমি অঞ্চল যেখানে গম, ধান বা খাদ্যশস্য চাষ করা হয়, এগুলি কিন্তু সম্ভব হতো না। পাঞ্জাবের গম বলাই কীভাবে গড়ে উঠতো, উত্তরপ্রদেশের গম ধান বলাই কীভাবে গড়ে উঠতো, পশ্চিমবঙ্গের পাট ধান কীভাবে চাষ হতো, তা কিন্তু সম্ভব ছিল না এই নদীর অববাহিকা ছাড়া, যার জন্য হিমালয়ের অবদান গুরুত্বপূর্ণ। তাহলে কি এই নদীগুলি যেমন পরিবহনের সুবিধা লাগছে, তেমনি নদীতে মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জন করছে, তেমনি একইভাবে জলসেচের কাজে লাগছে নদীর জল, এবং এগুলি বন্যাপ্রবণ হয় তার দুপাশে উর্বর ভূমি গড়ে তুলেছে, যার জন্যই কৃষিকাজের ফলে ভারত আজ স্বনির্ভর হতে পেরেছে এবং অনেক কৃষিজাত দ্রব্য বাইরের দেশগুলোতে রপ্তানি করে। এবার আসি, এই হিমালয় পর্বতমালা অনেক পশু প্রাণীর আশ্রয়স্থল। এখানে আমি যে পশু প্রাণীগুলো দেখাচ্ছি সেগুলি বেশিরভাগই বিরল প্রজাতির, অর্থাৎ ব্ল্যাক বুক বা রেড বুকের মধ্যে এরা পড়ে গেছে। এটা হচ্ছে হিমালয়ান বিয়ার, আর এটা হচ্ছে স্নো লেপার্ড, আর এটা হচ্ছে ইয়র্ক তাও দেখা যায়, কিন্তু স্নো লেপার্ড আর হিমালয়ান বিয়ার এগুলো একদমই বিলুপ্ত হয়ে গেছে, আর হয়তো গুণে কয়েকটা মাত্র এগুলো আছে। এছাড়াও বহু প্রজাতির প্রাণী, বহু কিছু, একটা হিমালয় পর্বতমালা নিজস্ব একটিও বলতে পারেন যে বাস্তুতন্ত্র বা নিজস্ব একটি জীবমণ্ডল। হিমালয় পর্বতমালা মানে বহু প্রজাতির জীব দেখা যায়। আর আমাদের যে পেপার ইন্ডাস্ট্রি, এই পেপার ইন্ডাস্ট্রি বেশিরভাগটাই নির্ভর করে হিমালয় পর্বতে অবস্থিত যে সরলবর্গীয় বনভূমি রয়েছে, এই সরলবর্গীয় বনভূমি। শুধুমাত্র পেপার ইন্ডাস্ট্রি না, বিভিন্ন যে বক্স বা প্লাইউড বা এই ধরনের যে বা ইঞ্জিনিয়ারিং যে উডগুলো, এখন শৌখিন্য উডগুলো, এই সবগুলোই কিন্তু এই অঞ্চলে সরলবর্গীয় বৃক্ষের অবদান। এবার আসি জলবায়ুর কথাতে। আমরা জানি পৃথিবীতে আমাদের যে ভারতবর্ষ রয়েছে, ভারতবর্ষ আর একটু ম্যাপে দেখায়, গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হয় কি মৌসুমি বায়ু। এই মৌসুমি বায়ু ভারতের উপর দিয়ে এসে যেখানে যেখানে বাধা পায় বৃষ্টিপাত হয়। প্রথমে কি হয়, দক্ষিণ পশ্চিম ঘাট পর্বতমালায় বাধা পায়, সেখানে বৃষ্টিপাত হয়। তারপর আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে বয়ে যায়। কিন্তু এবার দেখা যাচ্ছে যে হিমালয় পর্বতমালা যদি এখানে না থাকতো তাহলে কিন্তু এই মৌসুমি বায়ু সোজা চায়না দিয়ে আরও উত্তরে চলে যেত, উত্তর পূর্বে চলে যেত।
তাহলে কি এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাতে কিন্তু কোনো বৃষ্টিপাত হতো না, কারণ এই রিজিয়নে সেরকমভাবে কোনো পর্বতের অবস্থান নাই। লাস্ট এদিকে আছে আরাবল্লী পর্বত, আরাবল্লী পর্বত এখানে আছে, বিন্দু পর্বত, কয়েকটা ছোট ছোট পর্বত রয়েছে, তাছাড়া কিন্তু বিশেষ পর্বতের অবস্থান এই জায়গাগুলিতে নেই, যার ফলে এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হতো না। ঠিক আছে, মৌসুমি জলবায়ুর ফলে ফলে যেমন এদিকে থর মরুভূমি গড়ে উঠেছে, তেমনি একইভাবে এদিকেও কিন্তু খুব শুকনো হতো, হয়তো থর মরুভূমির মতো গড়ে উঠতো না, কিন্তু বিরাট শুকনো অঞ্চলে, শুষ্ক অঞ্চলে, শুষ্ক জলবায়ু অঞ্চলে পরিণত হতো। একইভাবে দেখায় যদি, এটা যেমন বর্ষাকালে বর্ষা প্রদান করে আমাদেরকে, যার জন্য আমাদের অর্থনীতি অনেকটা চাঙ্গা হয়, মানে চাষবাস ভালো হয়। আবার শীতকালে একইভাবে শীতের যে প্রকোপ, সেই শীতের অনুভূতি আমরা পেতাম না যদি হিমালয় না থাকতো। কিভাবে? শীতকালে বাতাস উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয় উল্টো দিক থেকে, যার ফলে এই হিমালয়ের শীতল যে অঞ্চল থেকে বাতাস, সেই শীতল অঞ্চল থেকে আসে বলে গোটা ভারতবর্ষে তখন শীতের প্রত্যাগমন হয় এবং পুরো অঞ্চলে শীত আমরা বুঝতে পারি। এটি শুধুমাত্র হিমালয়ের জন্যই সম্ভব, না হলে হয়তো সারা বছর প্রায় একটা চড়া আবহাওয়া বজায় থাকতো, অর্থাৎ চরম ভাবাপন্ন আবহাওয়া বজায় থাকতো। এরপর যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো আমাদের হিমালয় কিন্তু শিবের আবাসস্থল হিসাবে পরিচিত, অর্থাৎ আমাদের হিন্দু ধর্মের মাইথোলজি অনুসারে আমাদের যে বিশ্বাস, আস্থা, ধর্মকেন্দ্রিক যে যাবতীয় যে জায়গাগুলো, সেগুলো কিন্তু হিমালয়ে অবস্থিত। আমরা ছোটবেলা থেকেই জানি যে শিবের ঘর হিমালয়। এরপর আসি পর্যটন শিল্পে। প্রায় হিমালয় পার্বত্য অঞ্চলে প্রায় 8 থেকে 10 কোটি লোক, মানে হিমালয় পার্বত্য অঞ্চল বলতে কিন্তু আমি পুরোটা বোঝাচ্ছি, কোনো একটি নির্দিষ্ট না। হিমালয় পার্বত্য অঞ্চল বলতে এই উপরে জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তরাখণ্ড, এদিকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এদিকে উত্তরপ্রদেশের উপরের অংশ, দার্জিলিং, গ্যাংটক, অরুণাচল প্রদেশ, এই যে আসামের কিছু অংশ, পুরো অঞ্চলে প্রায় 10 কোটিরও বেশি মানুষ এই পর্যটন শিল্পের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে, যার ফলে তাদের অর্থনৈতিক, তাদের ব্যবসা বাণিজ্য, আয় ইনকাম, এই প্রত্যেকটা ক্ষেত্রে জড়িত পর্যটন ক্ষেত্রের জন্য। সেদিক থেকে ভারতকে অনেকটাই অর্থনীতির দিক থেকে এগিয়ে দিয়েছে এই হিমালয়। তেমনি একইভাবে দামি দামি খুব, যেমন শিংকোনা, ওষুধপত্র, এই ভেষজ উদ্ভিদ যেগুলি, সেগুলি কিন্তু একমাত্র পার্বত্য অঞ্চলেই চাষ করা সম্ভব, বা সেখানে জলবায়ু কম্ফোর্টেবল। তারপরে কিছু দামি মশলাপাতি বা গাছ, যেমন জাফরান, এই জাফরান অনেক কাজে ব্যবহার করা হয়। এই জাফরানের বহুমূল্য, এই জাফরানের প্রচুর দাম, যা আমরা এই হিমালয় পার্বত্য অঞ্চলে চাষ করতে দেখা যায়, অন্যান্য অঞ্চলে সম্ভব হয় না। আমাদের উত্তর পশ্চিম, অর্থাৎ যে হিমালয় অঞ্চল রয়েছে, পুরোটাই দর্শনীয় স্থান। এদিকে যদি পশ্চিমবঙ্গ থেকে শুরু করি, কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং, উত্তরে শেষ হবে একদম ডাল লেক, অর্থাৎ জম্মু কাশ্মীরের ডাল লেক পর্যন্ত। প্রত্যেকটা জায়গায় কেদারনাথ, মৌসুরি থেকে শুরু করে লাদাখ, সিমলা, প্রচুর জায়গা রয়েছে যেখানে ঘোরার মতো। পৃথিবী পৃথিবীতে যে সমস্ত জায়গাগুলি ঘোরার জন্য বিখ্যাত, তার মধ্যে হিমালয় যদি পর্বতাঞ্চল ধরা যায়, তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি লোক এখানে কিন্তু ভিজিট করে, গোটা হিমালয় পর্বত অঞ্চল ধরলে। তারপর আসি চা উৎপাদনের ক্ষেত্রে। আপনারা তো জানেনই বন্ধুরা, এই হিমালয়ের চা, সরি, দার্জিলিংয়ের চা পুরো বিশ্বে বিখ্যাত। এই দার্জিলিংয়ের চা পুরো বিশ্ব বিখ্যাত হওয়াতে এই হিমালয়ের কিন্তু অবদান কম নয়, কারণ দার্জিলিংয়ে যে পর্বতমালা বা যেখানে চাষ করা হয়, সেটি শিবালিক পর্বতমালা, অর্থাৎ দার্জিলিংয়েরই অন্তর্গত, যার ফলে কি এখানে চা উৎপাদনও যেমন বেশি, তেমনি চায়ের সুস্বাদু গোটা বিশ্বের খাতায় নাম অর্জন করেছে। এছাড়াও ভারতে সবচেয়ে বেশি এখন দার্জিলিংয়ে চাষ হয় না, সবচেয়ে বেশি এখন আসামে চাষ হয়, যেখানকার চা ভারত তথা গোটা পৃথিবীর বহু দেশে রপ্তানি করা হয়। এইভাবে এই অঞ্চলের যারা অধিবাসী, তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে চা চাষের মাধ্যমে। এছাড়াও চা চাষের রিলেটেড যে সমস্ত ইন্ডাস্ট্রি থেকে শুরু করে প্যাকেজিং ব্যবস্থা, যার মাধ্যমে কিন্তু বহু লোক কাজের মধ্যে নিয়োজিত রয়েছে এবং আমাদের দেশের অর্থনীতিকে অনেকটাই এগিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আমরা যদি হিমালয়কে ভারতের ইতিহাস থেকে, ভূগোল থেকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু
জিওগ্রাফিক্যালি, ইকোনমিক্যালি, সামাজিক্যালি প্রত্যেকটা দিক থেকেই ভারত কিন্তু 100 বছর পিছিয়ে যাবে, যার কোনো অর্থনৈতিক স্টেবিলিটি থাকবে না, অর্থাৎ কৃষিকাজ থাকবে না, অনেক শিল্প উধাও হয়ে যাবে, যার জলবায়ুর কোনো ঠিক থাকবে না, নদ নদী ঠিক থাকবে না, দর্শনীয় স্থান থাকবে না, তখন কিছুই থাকবে না ভারতের কাছে, হিমালয়কে বাদ দিয়ে দিলে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।